সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আমার জীবনের যতগুলো ফেলিয়ার আছে, আমার জীবনে আমি যতবার ব্যর্থ হয়েছি বিভিন্ন কাজে, সেটা এক্সাম বলুন, প্রেমে বলুন বা রিলেশনশিপের ক্ষেত্রে, যেটাতে আমি ব্যর্থ হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বিশ্বাস আপনারা এই ভিডিও থেকে আমার যেই ফেইলিয়ারগুলো আছে সেগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রথম যদি শুরু করি, আমি বলবো ক্লাস 3-তে আমি গণিতে খুব দুর্বল ছিলাম। আমার মনে আছে এক্স্যাক্টলি, আমি গণিতে মাত্র 39 মার্ক পেয়েছিলাম, যেটা তখনকার সময়ে আমি একজন ভালো ছাত্র হিসেবে নিজেকে আর কি প্রমাণ করেছিলাম বলা যায়। কিন্তু এখন তো জানি আসলে আমি কীরকম ছাত্র, কিন্তু এক্স্যাক্টলি ওই মুহূর্তে একজন ছাত্র যদি 39 মার্ক পায় গণিতে, তাকে খুব নেগেটিভ ধরা হতো। এমনকি আমি এই মার্কটা আমার পরিবারকেও দেখাতে সাহস পাইতাম না। আমার ওই প্রথম ফেইলার শুরু হয়েছে ওখান থেকে। এরপরে এসেছে ক্লাস 5 আলটিমেটলি পিএসসি পরীক্ষা দিলাম। দেওয়ার পর আমি মোটামুটি পড়াশোনা করেছিলাম। ক্লাস 5 আশা করেছিলাম যে জিপিএ 5 পাবো, কিন্তু যেদিন রেজাল্ট দিল সেদিন আমি রেজাল্ট দেখে অবাক। আমি পেয়েছি 4.83। হ্যাঁ, আপনার বন্ধুরা ঠিকই শুনেছেন, আমি 4.83 পেয়েছি। কিন্তু আমার পরীক্ষা এত ভালো হয়েছিল আর আমি এত মনোযোগের সাথে ক্লাস 5টা পার করেছিলাম যে আমি নিশ্চিত ছিলাম যে আমি জিপিএ 5 পাবো। কিন্তু যেদিন রেজাল্ট দিল সেদিন আমি অবাক হয়ে গেছি, আমি হতাশ হয়ে গেছি। আলটিমেটলি আমি সেখান থেকে আমার হাই স্কুলের জার্নি শুরু করলাম। আমি নীলফামারী গভর্নমেন্ট হাই স্কুল থেকে আমি আমার এসএসসি লাইফ কমপ্লিট করেছি। টুইস্টটা কি জানেন? আমি জিপিএ 5 পেলাম না ক্লাস 5-এ, আমি বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম। আলটিমেটলি যেদিন রেজাল্ট দিল বোর্ড চ্যালেঞ্জের, সেদিন আমি অনেক খুশি হলাম এই ভেবে আর এটা জেনে যে আসলে আমি জিপিএ 5 পেয়েছি। বন্ধুরা, যারা খাতা দেখেছেন ইনভিজিলেটর, তাদের মধ্যে হয়তো বা মার্ক ক্যালকুলেশনে ভুল ছিল। আলটিমেটলি আমি জিপিএ 5 পেয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে। তো এটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল বা একটা খুশির সংবাদ ছিল আমার জন্য। গেল এই চ্যাপ্টারটা। ক্লাস 7-এ আপনাদের গল্প বলি। ক্লাস 7-এ আমি আবার গণিতে দুর্বল। আপনাদেরকে পূর্বে বলে রাখি, আমি গণিত বা ম্যাথ দেখলেই আসলে আমার খুব ভয় লাগায়। তো ক্লাস 7-এ যখন শুরু করলাম, ক্লাস 6 থেকে ক্লাস 7-এ উঠলাম, ক্লাস 7-এর গণিতটা আমার কাছে খুব কঠিন মনে হতে লাগলো। অর্ধবার্ষিক পরীক্ষা হলো। আমি অর্ধবার্ষিক পরীক্ষায় সৃজনশীলে তখন পাশ করতে লাগতো 20 মার্ক, আর নৈর্ব্যক্তিক লাগতো 13 মার্ক। এই 33-এ পাস। আমি এক্স্যাক্টলি আমার মনে আছে, আমি সৃজনশীলে পেয়েছিলাম 19 মার্ক আর নৈর্ব্যক্তিকে পেয়েছিলাম 15 মার্ক। সেই মুহূর্তে আমি ফেল। আর আমি যদি ফেল করি, আমি জানি আমার রেজাল্ট অনেক পিছনে যাবে। আর যদি ফেল করার পর আমার রোল যদি পিছনে যায়, তাহলে আমি কোনোদিনও প্রথম দিকে আর কাম ব্যাক করতে পারবো না। হয়তো বা আলটিমেটলি আমার জিএসসি এসএসসি রেজাল্ট খুব খারাপ হবে। কিন্তু সেবার একটা আলটিমেটলি আলাদা রুল করা হয়েছিল আমাদের স্কুল থেকে। সেই রুলটা ছিল দুইটা মিলেই আসলে পাস। এখানে সৃজনশীল নৈর্ব্যক্তিক এভাবে আসলে গণনা করা হবে না। যারা দুইটা মিলে আলটিমেটলি 33+ পাবে তারাই আসলে পাস করবে। তো আলটিমেটলি আমি সেখান থেকে উদ্ধার পেয়েছিলাম। অন্যথায় আমি হয়তো বা এই পজিশন পর্যন্ত এখন যেখানে আছি আসতে পারতাম না। তো ঈশ্বরের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমি সেই জিনিসটা আসলে কোনোভাবে ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছেন, ম্যানেজ করে দিয়েছেন, তাই আজকে আমি এখানে। তারপরে গেল ক্লাস 7। ক্লাস 8-এ প্ল্যান ছিল যে ভালো করে পড়বো, পড়াশোনা করেছিলাম, গোল্ডেন পাবো। কিন্তু আলটিমেটলি আমি যেই সাবজেক্টটা ক্লাস 9-এ নেব, সায়েন্স, সেই সায়েন্স বিজ্ঞানেই আমি প্লাস পেলাম না। সেখানে আমি প্লাস পেয়েছি কিন্তু আলটিমেটলি গোল্ডেন হলো না। গেল এই ফেইলিয়ারটা। তারপর 9-এ উঠলাম, হায়ার ম্যাথ দেখে আবার টাস্কি। ফিজিক্স তো আমার কাছে তখনও খুব কঠিন লাগতো, এখনও কঠিন লাগে। তারপরে কোনোভাবে 9টা পার করলাম। 10-এ মেট্রিক পরীক্ষা দিলাম। আবারও প্ল্যান ছিল যে এবারও ভালো কিছু করব, কিন্তু আলটিমেটলি এবারও গোল্ডেনটা আসলে হলো না। জিপিএ 5-এ সীমাবদ্ধ থাকতে হলো। আলটিমেটলি আমার মার্ক ভালো ছিল, যে কারণে একটা ভালো কলেজে চান্স পেয়েছিলাম। কিন্তু ভালো কলেজে চান্স পাওয়ার পরও কি আমি আসলে ভালো স্টুডেন্ট, তার কোনো গ্যারান্টি নেই। আসলে আমি নিজেকে বারবার পরীক্ষা করে দেখেছিলাম। বাস্তবতা এটাই, আমি আসলে সায়েন্স ভালোবাসি, বাট কিছু কিছু সায়েন্সের এমন জিনিস আছে যেটা আমি এখনও বুঝি না, তখনও বুঝতাম না।
এরকম ঘটেছিল। তো যখন মেট্রিকে আসলে আমি জিপে 5 পেলাম, তারপর ভালো কলেজে ভর্তি হলাম। কলেজটা ছিল রংপুর সরকারি কলেজ। সেখানে সায়েন্স বিষয়ে আবার ভর্তি হলাম। আর ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল বা প্ল্যান ছিল, আসলে আমি ডাক্তার হব। সত্যি কথা বলতে এখনকার যুগে এসে বা এখনকার সময়ে এসে কেউ যদি বলে ডাক্তার হওয়ার স্বপ্ন কি আসলে ছিল, এখন আমি বলবো যে আমি আসলে নিজে কি চাই, সত্যি কথা বলতে আমি এখন নিজেই জানি না। এটা বাস্তব কথা এবং সত্য কথা। কারণ আমাদের মস্তিষ্ক, মন সব সময় কখন কি চায় এটা কেউ বলতে পারবে না, কেউ না, নোবডি। কখন আমরা যে সন্তুষ্ট হব, কখন সুখী হব, কখন যে এইটাতে সাফল্য মনে হবে, এরকম কোনো মানে নেই আসলে। তো আলটিমেটলি আমাদের তখন শর্ট সিলেবাস ছিল। 2020 সালে ইন্টারে ভর্তি হলাম। শর্ট সিলেবাসের কারণে আমাদের চ্যাপ্টার অনেক কম ছিল, সৃজনশীল বলেন বা পরীক্ষার ধরনেও অনেক পার্থক্য এসেছিল, যার কারণে আমি ইন্টার লেভেলে খুব ভালো পড়াশোনা করতে পারিনি বা পড়িনি সেরকম করে। আলটিমেটলি আমার রেজাল্ট তারপরেও শর্ট সিলেবাসের কারণে জিপিএ 5 পেয়েছি কোনোভাবে। অন্যথা আমি হয়তো ফেলও করতে পারতাম। আমার আমার মনে আছে, আমি যেদিন ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা হয়, হায়ার ম্যাথ, সেদিন আমার অবস্থা এত খারাপ হয়েছিল, আমি ম্যাথ দেখে আমি পাগল, প্রায় অচৈতন্য অবস্থায় ছিলাম। কারণ আমার মনে আছে যে ম্যাথে আমার প্রিপারেশন খুবই খুবই দুর্বল ছিল। তারপরও আলটিমেটলি একটু মোটামুটি চেষ্টা করার পর জিপিএ 5 পেয়েছি, কিন্তু গোল্ডেন হয়নি ইন্টারভিউ। যাই হোক, আমি এই ভিডিওতে হয়তো আপনারা বলতে পারেন যে অ্যাচিভমেন্টগুলাই বলতেছেন, কিন্তু অ্যাচিভমেন্টের পিছনে আসলে আরও যে কতগুলো বড় বড় ডিজায়ার ছিল সেগুলো পূরণ হয়নি, সেটা আমি কিন্তু ইঙ্গিত দিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে বা খেয়াল করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আসলে আমার লাইফটা পরিবর্তন হতে শুরু করলো। ভালো করে বুঝবেন কিন্তু, ইন্টার লেভেলে গোল্ডেন পেলাম না। তারপরে আসলো আমার জার্নি, অ্যাডমিশন জার্নি। এখান থেকেই আসলে আমি বুঝতে পারলাম যে লাইফটা আসলে কত স্ট্রাগলের, কত কঠিন, কত লাইফের ডিরেকশন আসলে সবসময় চেঞ্জ হতে পারে। আমার প্রথম টার্গেট ছিল, আমি প্রথমে বলেছি যে মেডিকেলের লাইনে যাব, ডাক্তার হব। আমি এটা বলতাম, আমি অন্যকে বলতাম এবং কি নিজেকেও এই মোটিভেট করতাম যে ডাক্তার হতে হবে। তারপর মেডিকেলের কোচিং শুরু করলাম। আমাদের সময় খুব অল্প সময় ছিল, সম্ভবত 3 মাস আমাদেরকে দেওয়া হয়েছিল মেডিকেল কোচিংয়ের জন্য। আমরা পড়েছিলাম শর্ট সিলেবাস, কিন্তু মেডিকেল কোচিংয়ে আমাদের পুরো বই পড়তে হবে। আর সময় ছিল মাত্র 3 মাস। আমি মোটামুটি প্রথম 1 মাস কোচিং করলাম, আর আমি তখন রাজশাহীতে ছিলাম। মোটামুটি আমি যেগুলো আমার জানা ছিল বা আয়ত্তের মধ্যে ছিল, এগুলোতে ভালো পারফরমেন্স ছিল আমার। আমি এখনও বলবো ভালো পারফরমেন্স ছিল। বাট কন্ডিশনটা হচ্ছে, যখনই আউট শর্ট সিলেবাসের বাইরে চলে গেল এবং কি ভাইরা প্রত্যেকদিন একটা করে শিট দিত, তারপর থেকে লাইফটা খুব বোরিং লাগা শুরু হলো, ডিপ্রেশন আসা শুরু হলো, বই দেখে মাথা ঘুরতে লাগলো। কারণ আমি এত পড়া ওই মুহূর্তে জমে গিয়েছিল, আর এত পড়ার চাপ ছিল। আমি দেখতেছি যে আমি যদি দিন রাত 24 ঘন্টা পড়তাম, তারপরও আমি মেডিকেল ক্র্যাক করতে পারতাম না। কারণ এত পড়া আর এত পড়াশোনা আর এত শিট, এত বই। আমি তখন ওই মুহূর্তে আমি এত ডিপ্রেশনে ছিলাম যে আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটাই অনেক অনেক বড় পাওয়া। হয়তো আমি সেই সময় আমার এত দিনকাল খারাপ গিয়েছিল, আমি সুইসাইড করিনি, এটাই বড় ভাগ্যের ব্যাপার আসলে। মানুষ কতটা ডিপ্রেশনে থাকলে মানুষ আসলে কীভাবে এরকম চিন্তা ভাবনা করতে পারে, আপনারা হয়তো আইডিয়া পেতে পারেন। আমি ওই মুহূর্তে খুব ডিপ্রেশনে ছিলাম, কান্না করতাম, মাঝে মধ্যে মোবাইল চালাইতাম, কিন্তু পড়াশোনা করতাম না। তো বন্ধুরা, ফাইনালি সেই ডিপ্রেশন আমার দীর্ঘদিন গেছে, মেডিকেলে ক্র্যাক করতে পারলাম না। তারপরে ইউনিভার্সিটির পরীক্ষা দিলাম, জিএসটি ছিল, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিলাম, এক জায়গায় কোয়ালিফাই হতে পারলাম না। ফাইনালি তারপরে বাড়িতে গেলাম। যখন কোথাও চান্স পেলাম না, দীর্ঘ 6 মাস থেকে প্রায় 8 মাসের মতো আমার এত ডিপ্রেশন গেছে, পারিবারিকভাবে লাঞ্ছিত হয়েছি অনেক, পরিবারের কাছে নিজেকে অনেক ছোট মনে হয়েছে। কারণ যার রেজাল্ট মোটামুটি আপনারা দেখছেন যে ভালোই ছিল, সে যদি কোনো ইউনিভার্সিটিতে চান্স না পায় আর তার বন্ধু বান্ধব চান্স পায়, সেখানে অনেক ট্রোলিং করা হয়। আমার উপর দিয়ে সেরকম ঝড়ে গিয়েছে, এবং কি পাড়া প্রতিবেশী বলেন, সমাজের লোক বলেন, আমাকে বিভিন্নভাবে ট্রোলিং করতো। তো আমি সেগুলো সহ্য করেছি আর নিজেকে সবসময় মোটিভেট করেছি। ফাইনালি সেই 6 মাস এত ডিপ্রেশনে গেছে, আমি রেগুলার ঘুম থেকে উঠতাম, আর মাঝে মধ্যে আমার ঘুম আসতো না, আর সবসময় মনে হতো জীবনটা এখানেই বুঝি থেমে যাবে বা জীবনটা এখানেই শেষ।
তারপরে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আমার মনে আছে এক্স্যাক্টলি গত বছরের নভেম্বরে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি। তারপরে আবার সেম কন্ডিশন, এবারও প্রথমে মেডিকেল পরীক্ষা দিলাম, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিলাম, চট্টগ্রামের পরীক্ষা দিলাম, একটা তো নাই কোনো সিরিয়াল নাই, কোথাও হলো না। ফাইনালি মাস আসলো এপ্রিলের 27 তারিখ, যখন সম্ভবত 27 তারিখ, যখন আমাদের জিএসটি পরীক্ষা আসলো। তখন আমি জিএসটির জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে জিএসটি পরীক্ষা দিলাম। জিএসটি যেদিন পরীক্ষা হয় সেদিন আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে দেখি কোশ্চেন এত কঠিন যে আমার মনে হয় আমি চান্স পাবো না, আমি ব্যর্থ হয়ে গেলাম আমার লাইফে, এরকম মনে হচ্ছিল। ফাইনালি যেদিন রেজাল্ট দিল সেদিন রেজাল্ট পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম যে আমি অল্প মার্ক খুব কম পেলেও সিরিয়াল ছিল, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তার কারণে সিরিয়াল ছিল, যার কারণে আমি বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসি, একটা সাবজেক্ট পেয়েছি মোটামুটি, তারপরেও মোটামুটি খুশি আছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, এই যে গেল আমার আসলে একাডেমিক ফেইলিয়ারগুলো, আমি বললাম যে ফার্স্ট টাইমে আমার চান্স হলো না, আর ওই মুহূর্তে যে আমি কতটা ডিপ্রেশনে ছিলাম আর কতটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম সেটা একমাত্র আমি জানি। আমার এই কষ্টের দিনগুলা, আমার এই কষ্টের কথাগুলা আমি অনেকের সাথে শেয়ার করেছি হয়তোবা, যারা আমার প্রিয়জন ছিল, তারপর অনেকে বুঝতে পারেনি বা অনেকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে অনেকে শোনেনি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আসলে, আমার যারা দর্শক আছে, ভিউয়ার্স আছে, তারা জানেন যে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছেন বা কোথাও চান্স হয়নি, একাডেমিক ফেইলিয়ারগুলো কত কঠিন বা কত আসলে মানসিক যন্ত্রণা দেয়। এই একাডেমিক ফেইলিয়ারদের গল্পগুলো বললাম। এখন আরেকটা চ্যালেঞ্জ আমার সামনে, দেখি সামনে কি হয়। আমি অবশ্যই ট্রাই করব ভালো কিছু করার জন্য। যাই হোক, এবার আমার লাভ ফেলিয়ারের কাহিনী বলি। বন্ধুরা, এক্স্যাক্টলি আমার মনে আছে আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ডিসেম্বরের 8 তারিখে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম। কিন্তু আমি একটা জিনিস আসলে আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আমি না তো কোনোদিন প্রেম করেছি, আর না তো কাউকে সেরকম করে আসলে আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি আসলে মেয়েদেরকে পছন্দ করি, বেশ কিছু মেয়ে ছিল যাদেরকে পছন্দ করতাম বা এখনো করি। তো প্রথম একটা মেয়েকে আমার মনে হয়েছিল যে দেখি প্রপোজ করে আসলে আলটিমেটলি হয় কিনা। তো প্রপোজ করলাম আলটিমেটলি, আর প্রপোজটা একটু পাগলামি টাইপেরই ছিল আসলে। তখন আমি আসলে সেরকম করে বুঝতাম না কোনো কিছু। আলটিমেটলি মেয়ে রিজেক্ট করলো। মেয়ের পিছনে আমি সেরকম করেও ঘোরাঘুরিও করা হয়নি, যেটা ওকে বলে স্যাস্টামি, এরকম কোনো কিছু করিনি, যার কারণে সেটা কোনো কিছু ফলাফল আসেনি। তো আপনারা বুঝতেই পারছেন। তো এই আসলে আমি এই ভিডিওটা থেকে আপনাদেরকে কি বলতে চাচ্ছি বা আসলে আমার মেসেজটা কি, মেসেজটা এটাই বলতে চাচ্ছি যে আসলে নিজেদের আপনাদের যেই ফেইলিয়ারগুলো আছে, নিজেদের যেই আপনাদের জীবনের সেটব্যাকগুলো আছে, সেগুলো অন্যকে বলুন, অন্যের সাথে শেয়ার করুন। নিজের ভিতরে ডিপ্রেশন থাকলে সেটাও শেয়ার করুন। কারণ একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই জীবনটা আপনি যদি সব কথা গিলে ফেলেন তাহলে জীবনটা খুব মধুময় বা শান্তিপূর্ণ হবে না। জীবনে আপনাকে বেশ কিছু কথা প্রকাশ করতে হবে, এক্সপ্রেস করতে হবে, তাহলে আপনার জীবনটা শান্তিময় এবং কি ভালো কাটবে। জীবনে বেঁচে থাকতে হলে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেই 3টা জিনিস থাকলে আপনি আসলে জীবনটাকে সুন্দরভাবে বাঁচতে পারবেন বা জীবনে সুন্দরভাবে এগোতে পারবেন। প্রথম জিনিসটা হচ্ছে কিছু কিছু জিনিস ধৈর্য ধরতে হয়, কিছু কিছু জিনিস সহ্য করতে হয়, আর অনেক কিছু জিনিস যেগুলো দেখেও না দেখার ভান করতে হয়। এই 3টা জিনিস মনে রাখবেন। তো বন্ধুরা, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভিডিওটা অনেক লং হয়ে গেলেও আমার মনে হয় যে এই ভিডিওটা সবার জন্য উপকারী এবং দরকার। আর আমি এই ভিডিওতে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, যেগুলো ক্যামেরাবন্দি করেছি, যেগুলো আপনাদেরকে ডেফিনেটলি মোটিভেট করবে, এবং কি আমারও যখন খারাপ সময় আসবে তখন এইগুলো দেখেই আমি নিজে মোটিভেট করব। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।